আসসালামু আলাইকুম। ত্রিপলি কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ত্রিপলি কোচিং হোম কোশ্চেন ব্যাংক সলিউশন 6। আজকে আমরা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ সংক্ষেপে পিজিসিবি, যেটা পূর্ব নাম ছিল, বর্তমান নাম হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং এর শর্ট ফর্ম হচ্ছে পাওয়ার গ্রিড। তো এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ত্রিপলি পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর কি 2020 সালে, 30/9/2020 সালে, সে প্রশ্নটা আমরা সলিউশন করব। এটা বইটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর এটা 100 মার্কের একটা পরীক্ষা ছিল আর সময় ছিল 90 মিনিট। 2021 বা এর আগে যে পরীক্ষাগুলো হতো আর কি, সে পরীক্ষাগুলো বইতে 1.5 ঘন্টা সময় থাকতো, দ্যাট মিনস 90 মিনিট। বর্তমানে বইতে পরীক্ষাগুলো 60 মিনিট বা 1 ঘন্টার সময় থাকে। আগে কোশ্চেন 8টা থাকতো আর কি, বর্তমানে অনেক সময় 6টা কোশ্চেন থাকছে বা অনেক সময় 5টা কোশ্চেনও দিচ্ছে আর কি কিছু পরীক্ষায়। তো এটা আগের একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা সলিউশন করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রশ্নের প্রথমে যেটা ম্যাথটা রয়েছে সেটা সলিউশন করার চেষ্টা করি। এখানে বলা আছে A 300 MVA 3 ফেজ 132/11 kV স্টার ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার হ্যাজ 12% reactance. আচ্ছা, ফাইন্ড আউট দ্য ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফরমার। কি ফাইন্ড করতে বলছে? ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফরমার রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড অন 132 kV বেস। আচ্ছা, লো ভোল্টেজ সাইডে কি করতে হবে? আমার এই ইম্পিডেন্স বের করতে হবে, আর বেস বলা আছে কত? 132 kV। আচ্ছা, আর আমাদের একটা পার ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? পার ইউনিট 12%। তো আমরা যদি যে ফর্মুলাটা জানি, আমরা জেড ইকুয়াল জানি, এটা সবাই kv² কি MVA। আরেকটা ফর্মুলা জানি আমরা হচ্ছে পার ইউনিটের বের করার সময়, যে পার ইউনিট অ্যাকচুয়াল ভ্যালু, যদি ভোল্টেজ নিয়ে ভোল্টেজ বা কারেন্ট নিলে কারেন্ট বাই বেস ভ্যালু, এটা জানি আমরা। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, যেহেতু বেস নিতে বলছে কোথায় 132-এ, তাহলে 132 কোন সাইডে আছে? প্রাইমারিতে। তাইলে আমরা একটা জেড বেস বের করি কোথায়? প্রাইমারিতে। আচ্ছা, প্রাইমারি 0-1 লিখলাম আর একটা পার ফেজে, তাই না? তাহলে আমরা ফর্মুলায় কি জানি? যেহেতু 3 ফেজ আছে, আমরা পার ফেজে নেব, তাহলে আমরা ম্যাথটা সহজ হবে আর কি। তাহলে এই 132 কেবি যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে লাইন ভোল্টেজ, তাই না? এটা আমরা ফেজে নিব, √3 দিয়ে ভাগ করব, করে যে স্কোয়ার করলাম, আর 300 MVA ভাগ 3 দিয়ে ভাগ করলেই তো আমরা 1 ফেজে পাবো, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 58.08 ওহম। ওকে, তাহলে এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখুন, এই জেড বেস যেটা আছে, এটা আমরা প্রাইমারিতে পেলাম, তাই না? এটা আমরা সেকেন্ডারিতে কনভার্ট করতে পারি না? বেস যেটা, হ্যাঁ অবশ্যই পারি, পার ফেজে। তাহলে আমরা ফর্মুলা কি জানি বলেন দেখি? আমরা জেড যেটা পাইতাম আর কি, বেস, এটা কি করতে হবে? রাইট, ভাগ করতে হবে কি দিয়ে? রেশিও দিয়ে, এই তো। তাহলে 58.08, এটাকে ভাগ করবো রেশিও দিয়ে, তাই না? তাহলে রেশিও 132 ভাগ √3 বাই কত? 11। ওকে, তাহলে এটা আমাদের হোল স্কোয়ার, যেহেতু রেশিওর পরে স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট আসে 1.21 ওহম। আচ্ছা, এখানে দেখেন আমাদের বেস আছে আর কি, সেকেন্ডারিতে যেটা চেয়েছিল, রেফার টু দ্য কি লো ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইডে আমাদের বেস আছে, আমাদের বেস পেলাম।
আর এই পার ইউনিট আছে, পার ইউনিটও জানি, তাহলে আমরা কি অ্যাকচুয়াল ভ্যালুটা জানবো না? ওকে, হ্যাঁ অবশ্যই জানবো। তাহলে ইম্পিডেন্স অ্যাকচুয়াল ইকুয়াল হচ্ছে বলেন কি জেড বেস আর হচ্ছে জেড পার ইউনিট। তাহলে 1.21 ইন্টু 0.12 এটা ক্যালকুলেশন করলে পাই আমরা 0.1452 ওহম। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর আর কি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো পরবর্তী ম্যাথে আমরা যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন মোটরে একটা ম্যাথ দেওয়া আছে আর কি। আচ্ছা, আমরা একটু পড়ার চেষ্টা করি। an induction motor has an efficiency of 90%. ইন্ডাকশন মোটর এফিসিয়েন্সি কত? 90%. when delivering an output of 36 কিলোওয়াট। যদি আমরা পি আউট পাই কত? 36 কিলোওয়াট, তাহলে এটার এফিসিয়েন্সি হচ্ছে কত পার্সেন্ট? 90%। ওকে, অ্যাট দি লোড মানে এই লোডে দ্য স্টেটর কপার লস, ওকে এটা স্টেটর কপার লস অ্যান্ড রোটর কপার লস, ওকে ইজ ইকুয়াল মানে সমান দ্য স্টেটর কপার লস, মানে এই যে আমাদের তিনটা যে লসটা বললো আর কি, স্টেটর কপার লস, রোটর কপার লস আর স্টেটর আয়রন লস ইজ ইকুয়াল, তিনটা লস সমান। ওকে, দি মেকানিক্যাল লসেস আর হাফ, মেকানিক্যাল লসেস আর হাফ অফ দ্য নো লোড লস। তাহলে মেকানিক্যাল লস হচ্ছে কি? হাফ। কিসের হাফ? হচ্ছে নো লোড। তো মেকানিক্যাল লস হচ্ছে কি? নো লোড যে লস আছে তার হাফ। আচ্ছা, ক্যালকুলেট দ্য স্লিপ, আমাদের কি স্লিপ চাইছে আর কি, স্লিপটা বের করতে হবে। তাহলে এই ধরনের ম্যাথের জন্য আমাদের পাওয়ার স্ট্রেসটা একটু বুঝতে হবে। খুব যদি শর্টকাটে একটু পাওয়ার স্ট্রেসটা আঁকানোর চেষ্টা করি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। ওকে, এখানে খেয়াল করুন, এখানে আমরা মোটরে কি দিব? ইনপুট দেব, তাই না? মোটরের পাওয়ার দেব ইনপুট অথবা স্টেটর ইনপুট, তাই না? স্টেটর ইনপুট। আচ্ছা, তাহলে এখানে কি? এখানে একটা লস হয়, তাই না? এখানে লসটার নাম কি বলেন তো? স্টেটর কপার অ্যান্ড আয়রন লস। আচ্ছা, স্টেটর কপার অ্যান্ড আয়রন লস। আচ্ছা, আর এখানে আমরা কি পাবো? রোটরের ইনপুট পাবো, তাই না? রোটর ইনপুট। আচ্ছা, এখানে একটা লস হয়, রোটর কপার লস। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা পাওয়ার ডেভেলপ হয়, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ আর কি। আর এখানে একটা লস হয়, মেকানিক্যাল লস, মেকানিক্যাল লস। আর আমরা এখানে কি পাই? রোটর আউটপুট অথবা রোটর আউটপুট অথবা পি আউট। আচ্ছা, আমরা এই স্ট্রেসটা মোটামুটি জানি সবাই, তারপরে একটু রিভিশন দিলাম আর কি, যদিও হাতের লেখা অতটা ভালো হয় নাই, আপনারা আশা করছি বুঝে নেবেন। তো দেখেন আমি তাহলে এখানে যে মানে বলা আছে আর কি, একটু খেয়াল করেন। তাহলে আমরা যদি একটু লিখি, স্টেটর কপার লস, রোটর কপার লস ইকুয়াল, তাই না? আর হচ্ছে স্টেটর আয়রন লস ইকুয়াল, আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে এক্স লেট।
তাহলে আমরা এটা পেলাম আর কি। তাহলে এখানে তো দুইটা আছে তাই না, স্টেটর কপার লস আর আয়রন লস। এখানে এক্স প্লাস এক্স 2x, আর এখানে আছে রোটর কপার লস, এই যে রোটর কপার লস এখানে আছে শুধু এক্স। আচ্ছা পেলাম। আরেকটা কন্ডিশন আমাদের দেওয়া ছিল, খেয়াল করুন, দি মেকানিক্যাল লসেস আর হাফ অফ দ্য নো লোড লস। এটা তো আমরা জানি তাই না। আচ্ছা এটা একটা কন্ডিশন গেল। আরেকটা কন্ডিশন যে মেকানিক্যাল লস হচ্ছে হাফ নো লোড লস। আচ্ছা মেকানিক্যাল লস ইকুয়াল হচ্ছে, তাহলে মেকানিক্যাল লস লিখলাম এ পাশে, আর হাফ থাকলো হাফের জায়গায়। আর নো লোড লস ইকুয়াল আমরা কি জানি বলেন তো? বলেন, মনে করার চেষ্টা করেন। আচ্ছা যখন লোড থাকে না তখন দুই ধরনের লস হয়, তখন স্টেটরে আয়রন লস হয় আর কি হয় বলেন তো? মেকানিক্যাল লস হয়। তাহলে স্টেটর আয়রন প্লাস মেকানিক্যাল লস, এই দুটো লস হয় তো তাই না। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলেন তো? এখানে হাফ আছে, যে এটা যদি আমরা এদিকে ক্যালকুলেশন করে দিই তাহলে ফাইনালি আমাদের কি বের হয়? মেকানিক্যাল লস ইকুয়াল হচ্ছে স্টেটর লস, স্টেটর আয়রন আর কি, আয়রন লস ইকুয়াল। তাহলে ফাইনালি আমাদের মেকানিক্যাল লস ইকুয়াল, এই যে এটা আমরা কি জানতাম এক্স তাই না। তাহলে মেকানিক্যাল লসটাও আমরা পেলাম, এখানেও এক্স একটা লস হয় আর কি। তাহলে টোটাল লস আমরা তো পেলাম। তাহলে যদি আমরা এখন টোটাল লস, তাহলে এই যে চার ধরনের লস আর কি, স্টেটর কপার লস, রোটর কপার লস, স্টেটর আয়রন লস, আর হচ্ছে মেকানিক্যাল লস। এই যে এখানে দুইটা আছে, স্টেটর কপার আর আয়রন লস, রোটর কপার লস, মেকানিক্যাল লস, বুঝতেই পারছেন। তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 4x, এটা আমরা টোটাল লস পেলাম। আর আমাদের ডেটা ছিল পি আউট ছিল 36 কিলো ওয়াট। তাহলে PIN পাবো 36 ডিভাইডেড 0.9, তাহলে 40 কিলোওয়াট। তাহলে টোটাল লস পাবো, টোটাল লসেস হচ্ছে 40 মাইনাস 36 ইকুয়াল হচ্ছে 4 কিলোওয়াট। তাহলে আমরা এটা লিখতে পারি কি না এখন? 4x ইকুয়াল হচ্ছে 4 কিলোওয়াট, অতএব x ইকুয়াল হচ্ছে 1 কিলোওয়াট। আচ্ছা এটা আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে আমাদের খেয়াল করুন, আমাদের ম্যাথে চাইছে কি, এখানে কিন্তু স্লিপ চাইছে আর কি। তাহলে দেখুন এখানে চেয়েছে কি, স্লিপ চাইছে তাই না। আচ্ছা স্লিপ যদি চেয়ে থাকে তাহলে আমরা সূত্র কি জানি বলেন তো? P2 is to P কপার লস 1:s। তাহলে এটা যদি আমরা P2 PCU 1/s, তাহলে s ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন? P কপার P2। আচ্ছা এখানে দেখুন P কপার আমরা কোথা থেকে পাবো তাই না, কোনটাকে আমরা কপার বলি আর কি বলেন তো? কোনটাকে কপার বলি? এটাকে আমরা বলি PCU। আর P2 কোনটা বলেন তো? এই যে এটা হচ্ছে P2, এটা হচ্ছে P2। আচ্ছা P কপার লস তো আমরা আগেই জানি x, তার মানে 1 তাই না। তাহলে s ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড, আর P2টা কত? আমরা এটা বের করলাম কত? এটা 40 বের করলাম না, এই যে 40। তাহলে এখানে কত আছে? এখানে আছে 1 আর এখানে আছে 1 তাই না।
তাহলে এই 40 থেকে যদি এই 1 আর 1 মাইনাস করি তাহলেই তো আমরা এই আমাদের কাঙ্ক্ষিত P2টা পাবো আর কি। তাহলে 1/38, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.02632, অথবা যদি পার্সেন্টে লিখি 2.632% আর কি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্লিপ, এই যে 2.632%। এটা হচ্ছে আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, খেয়াল করুন। আচ্ছা, the angle between sending end and receiving end voltage of a transmission line is 15 degree. আচ্ছা, সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ডের মধ্যে যে ভোল্টেজ রয়েছে আর কি, ভোল্টেজের অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা হচ্ছে 15 ডিগ্রি। ইফ দ্য পাওয়ার ফ্লো থ্রো দ্য লাইন ইজ টু বি ইনক্রিজড বাই 10%, what should be new angle between sending end and receiving end voltage of the transmission line আর কি। বুঝতে পারছেন, যদি পাওয়ার ফ্লোটা 10% বাড়ানো হয় তাহলে এটার মানে ভোল্টেজ অ্যাঙ্গেলটা রয়েছে ডিফারেন্স, এটা কত হবে আর কি। এটা খুবই ছোট একটা ম্যাথ, বেসিক থেকে বুঝলে খুবই সহজ। তো দেখেন, আমরা একটা সূত্র জানি, PR মানে রিসিভিং এন্ড ভোল্টেজ ইকুয়াল হচ্ছে VS ইন্টু VR ডিভাইডেড কি বলেন তো X, রাইট, আর হচ্ছে সাইন ডেল। এটা হচ্ছে কি বলেন, সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ডের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স অ্যাঙ্গেল আর কি, এটাকে ডেল দিয়ে প্রকাশ করা হয় আর কি। তাহলে এই ফর্মুলা থেকে আমাদের এই যে PR এবং এই সাইন ডেল, এই দুটো তো আমাদের প্রফেশনাল মানে সমানুপাতিক আছে না, প্রফেশন সমানুপাতিক আর কি। তাহলে PR1 PR2, তাহলে সাইন ডেল 1 সাইন ডেল 2। তাহলে এটা যদি পাওয়ার পূর্বে ছিল 1, বর্তমানে 10% মানে 1.1, আর সাইন ডেল 1 ছিল 15 আর বর্তমানে সাইন ডেল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডেল ইকুয়াল কত আসে বলেন তো, রাইট, 16.54 অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো চলুন আমরা 4 নম্বর অঙ্কে যাই আর কি। তো এটা একটা ফল্ট অ্যানালাইসিসের ম্যাথ, আমরা করার চেষ্টা করব। আচ্ছা দেখেন, ফর দ্য পাওয়ার সিস্টেম শোন বিলো, আচ্ছা এটা ফিগার দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট। আচ্ছা, অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট চেয়েছে আমাদের, ফল্ট কারেন্টটা কি, IF অ্যাকচুয়াল। আচ্ছা, ফল্ট কারেন্ট হোয়েন 3 ফেজ ফল্ট অকার্ড অ্যাট বাস বি, মানে এই বাসে যখন আমাদের বি বাসে যখন ফল্ট হয়েছে সেটার আমাদের আইসি আর কি। লেট ধরতে হবে কি 300 MVA অ্যান্ড 11 kV অ্যাজ বেস। আচ্ছা, এটা এই ভ্যালুটা আমাদের কি বেস ভ্যালু ধরতে হবে আর কি। অ্যান্ড 1 ডিগ্রি অফ জিরো পার ইউনিট। আচ্ছা, এটা ভোল্টেজ একটা মানে পার ইউনিট ভ্যালু ধরবো, এটা বেস আর কি, এটা বলা না থাকলে আমরা 1 ধরি। আচ্ছা, অ্যাজ প্রি ফল্ট ভোল্টেজ।
আচ্ছা, এটা একটা বেস বলা আছে আর কি। তো আমরা চলেন এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। সমাধান করার আগে আমরা একটু ডায়াগ্রাম যদি একটু ড্র করার চেষ্টা করি, তাহলে দেখেন এটা হচ্ছে এ বাসের সাথে দুইটা জেনারেটর কানেক্টেড আছে। ওকে, এটা হচ্ছে এ বাস। তারপর এখানে একটা লাইন এখানে সিরিজে আছে, তাহলে এখানে এ পয়েন্টের নাম হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এখানে একটা ট্রান্সফরমার আছে, এখানে ডি পয়েন্ট, এবং এখানে আমাদের ফাইনালি ফলটা হয় আর কি। ডি পয়েন্টে ফলটা হয়, এটা হচ্ছে ডি। তো আমাদের এই মানে ভ্যালুগুলো লাগবে আর কি, ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্সের যে ভ্যালুগুলো আমরা যাই বলি না কেন, এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন। এই ভ্যালুগুলো আমাদের আগে পার ইউনিটে নিয়ে এসে পার ইউনিট থেকে আমাদের যে পার ইউনিট যে একটা ভ্যালু দেওয়া আছে 1, সেখান থেকে আমরা পার ইউনিটে ভ্যালু নিয়ে এসে আমরা তারপরে বেসের সঙ্গে ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করব। আচ্ছা, এটা চলেন আমরা যদি মূল পর্বে যাই। আর এটা একটা সূত্র আছে, সবাই জানেন। সূত্রটা খুবই সহজ, আমি তারপরে লিখে দেই, যাদের মনে আছে, মনে তো আছে, না থাকলে একবার স্মরণ হয়ে গেল। এক্স পি ইউ নিউ ইকুয়াল এক্স পি ইউ ওল্ড গুণন, বলেন এখানে কেভি কত হবে? ওকে, রাইট, কেভি ওল্ড, কেভি নিউ। এখানে নিউ মানে মানে যেটা বেস আর কি, সেটাকে আমরা নিউ ধরি। আচ্ছা, এটা স্কোয়ার হবে, কিন্তু কেভিতে স্কোয়ার হলে এখানে এমভিএ হবে। এমভিএ নিউ না ওল্ড? নিউ। আচ্ছা, আর এমভিএ ওল্ড। এখানে নিউ মানে আমরা যেটা বেস দিয়ে কনভার্ট করব আর কি, আর এই ওল্ড মানে যেটা আমাদের সার্কিটে এক্সিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমরা দেখেন এই যে আমরা এক্স জি ওয়ানের আমরা পার ইউনিট বের করতে হবে, তাই না? রাইট, এক্স জি ওয়ান জেনারেটর 1। আর দেখেন এই জেনারেটর 1 আর জেনারেটর 2, আমরা একটু রেড কালার নিই তাহলে সুবিধা হবে। জেনারেটর 1 আর হচ্ছে এক্স জেনারেটর 2, এটার মানে সব কিছুই প্রপার্টিস সেম আর কি। তাহলে এই দুটার সেম হবে আর কি, পার ইউনিটের যে ভ্যালুগুলা সেটা সেম হবে। তাহলে দেখেন এই ওল্ড যেটা ছিল কত ছিল? 0.09 গুণন আমাদের এই বেস কেভি ছিল 11, তাই না? তাহলে 11 আমরা লিখবো আর কি, নিউ এর জায়গায় 11। আর ওল্ড ছিল কত? ওল্ড যেহেতু বলা নাই এখানে, এই যে বাসে যেহেতু, সরি বাসে বলাই আছে 11, তাহলে এখানে 11। আর আমাদের এমভিএ কত ছিল? নিউ এমভিএ কত বলেন দেখি, বুঝতে পারছেন কিনা? রাইট, নিউ হচ্ছে 300, যেটা নিচে, আর পূর্বে ছিল 250। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালু কত পাবো? 0.108। এটা একটা পার ইউনিটে ভ্যালু পেলাম আর কি এক্সের। আচ্ছা, তাহলে লাইনে এই দেখুন, এই যে লাইনের যে ভ্যালুগুলো, এখানে একটা বাস আছে, এখানে একটা বাস, দুই বাসের মাঝখানে লাইন আছে আর কি। লাইনের এটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে আর কি। তাহলে এক্স লাইন অ্যাকচুয়াল হচ্ছে 0.05 প্লাস 0.04, তাহলে 0.09 ওহম, তাই তো? আচ্ছা, তাহলে এক্স লাইনের আমরা বেস পাবো। এক্স লাইনের বেস যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বেসের যে সূত্র জানতাম কেভি স্কোয়ার বাই এমভি, না? আচ্ছা, তাহলে কেভি স্কোয়ার বাই এমভি। তাহলে বলেন তো এখানে কত কেভি কত হবে? রাইট, বেসের যেটা 11 স্কোয়ার 11 কেভি স্কোয়ার বাই
300 MVA আর কি। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 0.4033 ওহম। ওকে, তাহলে এক্স আমরা লাইন পার ইউনিটে ভ্যালু পাবো অ্যাকচুয়াল বাই বেস, তাই না? এটা আমরা পূর্বের অঙ্কে দেখছিলাম অ্যাকচুয়াল বাই বেস। অ্যাকচুয়াল ভ্যালু কত? 0.09 আর বেস হচ্ছে 0.4033। এটা ক্যালকুলেশন করলে কত আসে? রাইট, 0.2231 পার ইউনিট। আচ্ছা, তাহলে আমরা লাইনেরও পার ইউনিট ভ্যালু পেলাম। এখন আমাদের থাকলো শুধু ট্রান্সফরমার, তাই না? তাহলে এক্স ট্রান্সফরমারের পার ইউনিটটা দরকার। এক্স, আচ্ছা টি দিয়ে প্রকাশ করি, এটা টি দিয়ে প্রকাশ করি, এক্স টি পার ইউনিট। তাহলে এটার যে অ্যাকচুয়াল ছিল 0.07। ওকে, এখানে দেখেন আমার বেস ভোল্টেজ ছিল 11, এখানে যখন আসলো তখন ওইটাও ওই মানে এইভাবে যদি ট্রান্সফরমার থাকে ওটা মানে বেস ভোল্টেজটা কনভার্ট হয় আর কি। যদি আমরা তাহলে এইচটিতে নিলে এইভাবে নেব, আর যদি সেকেন্ডারিতে নেই তাহলে দুইটাই 0.4 হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বেস এমভি 300 আর নিউ যেটা আর ওল্ড ছিল 225। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.0933। ওকে, তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো এখানে রিপ্লেস করে দিই, আচ্ছা এটা এখানে, তাই না? তারপরে লাইনের যেটা পার ইউনিট পেলাম, এই যে এই দুটোই, তো দুটো সামেশন করে এটা, আর এটা পেলাম আমরা এই ট্রান্সফরমারে। আচ্ছা, তাহলে দেখুন এটা যদি আমরা সামেশন করি আর কি, তাহলে এক্স টোটাল পার ইউনিট, তাহলে এই দুটো প্যারালালে আছে, তাই না? এই দুটো প্যারালালে আছে, বুঝতে পেরেছেন? তাহলে 0.108 প্যারালাল 0.108 প্লাস হচ্ছে 0.2231 যোগ 0.0933। তো এগুলো যোগ করলে আসে আমাদের ভ্যালু হচ্ছে 0.3706 পার ইউনিট। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে এক্স মানে টোটাল পার ইউনিট পেলাম। আমরা এখন ফল্ট বের করবো আর কি, ফল্ট কারেন্ট আই সমান সমান ভি ভাগ এক্স বা জেড যেটাই বলেন। এখানে ভি পার ইউনিট এখানে দেওয়াই আছে, খেয়াল করেন এই যে 1। আচ্ছা, যেটা বলছিলাম আর কি। তাইলে আই ফল্ট পার ইউনিট, তাহলে 1 ভাগ 0.3706 ক্যালকুলেশন করলে হয় 2.7 পার ইউনিট। এখন আমরা কি করব বলেন? বেস আই বেস যেটা আর কি। আচ্ছা, আমরা এই দিকে লিখি, তাহলে আই বেস ফল্ট কত হবে বলেন দেখি, ক্যালকুলেশন কীভাবে করব? রাইট, গুণন 10 টু দি পাওয়ার 6, এটা 10 ভাগ যেহেতু 3 ফেজ √3.4। এখানে 0.4 কেন নিলাম বলেন তো? এই যে 11 কেবিটা আমার এই যে এই ট্রান্সফরমার দিয়ে এই মানে চেঞ্জ হয়ে যখন এখানে আসবে তখন সেটা 0.4-এ রূপান্তর হয়েছে আর কি, এই জন্য। ক্যালকুলেশন করলে হবে 4330127.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের অঙ্কে চেয়েছে
আমাদের অঙ্কে চেয়েছে দেখুন এই যে ফল্ট, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ফল্ট চেয়েছে আর কি। তাহলে আই ফল্ট অ্যাকচুয়াল, তাহলে অ্যাকচুয়াল ফল্ট আমরা কি জানি বলেন তো? রাইট, ফল্ট পার ইউনিট ইন্টু আই ফল্ট বেস। এটা ক্যালকুলেশন যদি করি তাহলে এইটা আসবে এখানে গুণন 2.7, তাহলে আমাদের রেজাল্ট আসে কত? 1169134.95 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে এটাই আমাদের আনসার আর কি, কাঙ্ক্ষিত উত্তর, অ্যাকচুয়াল ফল্ট কারেন্ট যেটা। তো যাই হোক, একটু মানে ম্যাথটা একটু ক্যালকুলেশন বেশি হতে একটু ছোট করে করেছি, আশা করছি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন 5 নাম্বার ম্যাথ, এটা একটা লোডের ম্যাথ আর কি, এটাও খুবই সহজ। আচ্ছা দেখেন এখানে কি বলছে, ফাইন্ড অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ফলোয়িং হাউসহোল্ড লোডস। এটা খুবই সহজ, আমরা করার চেষ্টা করি। দেখেন আমাদের এখানে 3 ধরনের লোড আছে আর কি, এইটা একটা লোড, এইটা একটা, আর হচ্ছে এইটা একটা লোড, এই 3 ধরনের লোড আছে। তা আমরা যদি ক্যালকুলেশন করি S ইকুয়াল S1 অ্যাঙ্গেল S2 S3, তাই না? তাইলে ST দিলাম টোটাল, তাহলে S P1 বাই PF1 cos ইনভার্স PF1। আচ্ছা এটা গেল S1 প্লাস P2 PF2 cos ইনভার্স PF2, আর হচ্ছে S3 তো এখানে পাওয়ার দেওয়া নেই আর কি, তাহলে আমরা এখানে V² বাই Z এর কনজুগেট ভ্যালুটা নিতে পারি। তাহলে P ইকুয়াল কত, এখানে 400 ভাগ কি, যেহেতু একবারে পিওর রেজিস্টিভ লোড তাহলে পাওয়ার ফ্যাক্টর 1 cos ইনভার্স 1, তাহলে এটা একটা ভ্যালু পেলাম। আর এখানে দেখেন মোটর 5 হর্স, মানে কি 5 গুণন 746, এখানে কি বলে এফিসিয়েন্সি 0.8। আচ্ছা, আর পাওয়ার ফ্যাক্টর কত 0.72, অ্যাঙ্গেল অফ cos ইনভার্স 0.72, তাইলে আর এখানে ভি কত 220, স্কোয়ার হচ্ছে জেড এর ভ্যালু 9 মাইনাস জে অফ 12 কনজুগেট ভ্যালু আর কি। এটা যদি নেই তাহলে আমাদের ভ্যালু আসে হলো ক্যালকুলেশন করলে 7117 অ্যাঙ্গেল অফ 14.67 অথবা 6884.99 প্লাস জে অফ 1802.4, তাই না? আচ্ছা এটা আসলো কি বলেন তো, ভিএ। ওকে, এখানে চেয়েছে ম্যাথের সঙ্গে যদি আমরা মিলাই অ্যান্সার লিখি, এটা আমাদের অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ হচ্ছে 68
84.99 ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 1802.4 VAR। অ্যাপারেন্ট পাওয়ার 7117 VA। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos 14.67, তাহলে আসে 0.967 ল্যাগ। এটা হচ্ছে উত্তর। খুবই সহজ ম্যাথ, আশা করছি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ম্যাথ যদি আমরা দেখি, একটা কমিউনিকেশনের ম্যাথ আর কি। আচ্ছা দেখুন, ইন এ SCADA সিস্টেম 8 analog measurements are conducted। ওকে, একটা SCADA সিস্টেমে 8 অ্যানালগ মেজারমেন্ট মানে 8টা চ্যানেলে বা 8 ধরনের মেজারমেন্ট প্রয়োজন আর কি, মানে কন্ডাক্টেড হচ্ছে বা জেনারেট হচ্ছে 8 ধরনের সিগন্যাল বা 8 ধরনের পরিমাপক এই ইউনিটে মেজার করার প্রয়োজন আর কি। ইজ হ্যাভিং এ ব্যান্ডউইথ 2 কিলোহার্টজ, ব্যান্ডউইথ কত? 2 কিলোহার্টজ। হুইচ ওয়ার স্যাম্পলড 25% হায়ার দেন নাইকুইস্ট রেট। আচ্ছা, নাইকুইস্ট রেটের কত? 25%। ওকে। আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স মানে TDM quantized and encoded such that the maximum allowable error 1% of the peak amplitude। okay, find the bit rate of the system। আচ্ছা, এই যে সিস্টেম মানে 8 অ্যানালগ মেজার করার জন্য যে একটা যে আমাদের বিট রেট দরকার, সেটাই আমাদের বের করতে বলছে আর কি। আচ্ছা, তো চলেন শুরু করি। তাহলে এখানে আমাদের যে সিগন্যালের মানে ব্যান্ডউইথ দেওয়া আছে, প্রত্যেকটা সিগন্যালের FM সিগন্যালের ব্যান্ডউইথ কত? 2 কিলোহার্টজ। ওকে, তাহলে FN কিউ কত বলেন? 2 ইন্টু FM, তাহলে 4 কিলোহার্টজ। তাহলে স্যাম্পলিং যেটা বলা আছে দেখেন, স্যাম্পল কত? 25%। তাহলে নাইকুইস্ট 4, তাহলে 1.25 গুণন FN কিউ, তাহলে 1.25 ইন্টু 4 ইকুয়াল 5 কিলোহার্টজ, তাই তো? ওকে, এখন আমরা জানি অ্যাকসেপ্টেবল এরর, তাই না? ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর কত? ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর হচ্ছে 1%, তাই তো? তাহলে ডেল 2 তারপরে হচ্ছে 0.01 MP। তাহলে ডেলের মানে রিপ্লেস করতে পারি 2 MP বাই, বলেন তো কি? L, রাইট, ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারপরে 0.01 MP। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে MP মানে কেটে যায়, তাহলে L ইকুয়াল কত আসে? রাইট, L ইকুয়াল 1 বাই 0.01 অথবা আচ্ছা আমরা L ইকুয়াল 100। তাহলে আমরা কি জানি বলেন তো? আমরা জানি হচ্ছে নাম্বার অফ L মানে এই যে কন্ডেনসেশন যে লেভেলটা, মানে লেভেলটা কি হতে মানে 2 এর গুণিতক হতে হবে আর কি, মানে পাওয়ার হতে হবে আর কি। লেভেল মানে কন্ডেনসেশন যে লেভেল শুড বি কি হতে বলেন তো? পাওয়ার অফ 2, রাইট, পাওয়ার অফ 2।
মানে এল এর ভ্যালুটা হতে হবে পাওয়ার অফ 2, তাহলে এল ইকুয়াল হতে আমরা 100 ইমিডিয়েট 128, তাই না? 128, তাহলে 2 বাই কত 7, 2 বাই n, তাহলে n ইকুয়াল 7। আমরা তাহলে n এর ভ্যালু পেলাম। তাহলে বিট রিসিভড ফর 1 মেজারমেন্ট, তাই না? বিট রিকোয়ার ফর 1 মেজারমেন্ট, একটার জন্য দরকার কি বলেন তো? 1 গুণন n ইন্টু fs, তাহলে 1 গুণন n এর ভ্যালু কত 7, fs এর ভ্যালু কত 5, তাহলে 35 কিলো হার্টস। কিন্তু আমাদের ম্যাথে চেয়েছে কি 8 না, 8 মানে মেজারমেন্ট কন্ডাক্টেড হবে কত দিয়ে 8টা। আচ্ছা, তাহলে আমাদের এখানে 1 এর জায়গায় যদি 8 করে দিই আমরা, তাহলে 8 গুণন 35, বুঝতে পারছেন নিশ্চয়? 280 কিলো হার্টস পার সেকেন্ড বা কিলো কেবিপিএস, যেটাই বলেন আর কি, একই জিনিস। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, তারপরে আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। এটা একটা বলেন তো কিসের ম্যাথ? রাইট, বিজিটির ম্যাথ, খুবই সহজ। এখানে কি বলা আছে দেখেন, ফর ভিবিই 0.6 ভোল্টেজ আইএস 3.3 গুণন 10 টু দি পাওয়ার -14 ভিটি 25.6 মিলিভোল্ট, বিটা 100, আরসি একটা ভ্যালু দেওয়া আছে, ভিসিসির ভ্যালু দেওয়া আছে। ফাইন্ড আইবি আইসি স্মল সিগন্যাল মডেল অফ বিজিটি অ্যানালাইসিস। আচ্ছা, এইরকম ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আইসি ইকুয়াল আইএস ই টু দি পাওয়ার হচ্ছে ভিবিই ডিভাইডেড ভিটি, এরকম একটা ফর্মুলা জানি আমরা। তাহলে দেখেন আইসি ইকুয়াল হচ্ছে আইএস এর ভ্যালু কত এখানে 3.3 গুণন 10 টু দি পাওয়ার -14 গুণন ই টু দি পাওয়ার ভিবিই। ভিবিই এর ভ্যালু কত বলেন? রাইট, 0.6। আর ভিটির ভ্যালু এই যে 25.6 গুণন 10 টু দি পাওয়ার -3, তাই না? তাহলে আইসির ভ্যালু কত? এটা যদি আমরা ক্যালকুলেশন করি 498 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আইবি সমান ইকুয়াল হচ্ছে আইসি ডিভাইডেড বিটা, তাহলে 498, বিটার ভ্যালু কত 100, তাহলে 4.98 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমাদের চেয়েছে কি আইবি আর হচ্ছে আইসি, তো দুটাই তো পেয়ে গেলাম। এই দুটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা থিওরি প্রশ্ন আছে আর কি, এটা একটু দেখে নিয়ে নিজ দায়িত্বে। আমি প্রয়োজনে ডিসক্রিপশনে এটার আনসার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনারা যদি এই ক্লাস লেকচারটি নিতে চান, ক্লাস লেকচারের সাথে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। সেখানে পুরো ক্লাসের যে ক্লাস নোটটা আছে পিডিএফ আকারে আমি আপলোড করব, সেখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন। আর অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক প্রদান করবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করছি পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। V output এটা আমাকে বের করতে হবে।
তো এটা অঙ্কটা কিভাবে সলিউশন করা যায় পূর্বে আমরা ম্যাথগুলো দেখেছি, এটা আমাদের এখানে ভোল্টেজ সোর্স থাকতো আর কি।